লাল শাক দিয়ে টক রান্না করে কি কেউ খেয়েছেন কখনো? আমি তো কখনোই খাইনি। আর এটা জানতামও না কখনো যে লাল শাক দিয়ে টক রান্না করে খাওয়া যায়। তো আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। তো র্যান্ডমলি আজকেও আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আজকে দুপুরের খাবারটা আপনাদের সাথে শেয়ার করব, আর তেমন কিছুই রান্না করা হবে না। যেহেতু বাসায় কয়েকদিন টানা মেহমান এসেছিল, তো ভালো মন্দ সবকিছুই কিন্তু খাওয়া হয়েছে টুকটাক। তো আম্মু বাজারে গিয়ে দেখেছিল যে কি আনা যায় আর কি রান্না করা যায়। তো বাজার থেকে করলা এনেছিল আর লাল শাক এনেছিল। তো আম্মুকে কে যেন আর কি বলেছিল যে লাল শাক দিয়ে নাকি টক রান্না করে খেলে অনেক ভালো লাগে, মজা লাগে। তো এটা আমরা আগে জানতাম না, আমার আম্মু কখনো এটা এর আগে রান্না করেনি। তো এটা আজকে রান্না করে দেখবো যে এটা খেতে কেমন হয়। আর রান্না আম্মুই করবে। আর এটা রান্না করার জন্য কয়েক পিস মাছ ভেজে নিতে হবে, মানে অল্প পরিমাণে মাছ দিলেই হবে, বেশি মাছ দেওয়া লাগে না এটার মধ্যে। অল্প কিছু মাছ আম্মু ভেজে নিচ্ছিল, আর মাছটা ছিল তেলাপিয়া মাছ। আর এটা নাকি যে কোনো মাছ দিয়ে রান্না করে খাওয়া যায়। আর এইদিকে আমি মাছটা ভেজে নিচ্ছিলাম, মাছটা ভাজতে দিয়ে ওইদিকে আমি আমার সকালের নাস্তাটা করে নিলাম। আর যখন এই নাস্তা করছিলাম তখন প্রায় 11টা বাজে। আর এরকমই হয়, সচরাচর নাস্তাটা সকালে খাওয়াই হয় না। যদি খুব বেশি ক্ষুধা পেয়ে যায় তখন এই টাইমই 11টা বা 12টার দিকে হালকা করে একটু চা বা নাস্তা এগুলোই খেয়ে নিই। তো এখানে আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে। আর এদিকে লাল শাকের টকটা রান্না করার আগে করলা যেহেতু ভাজি করা হবে, তো এর আগে আধা ঘন্টার জন্য করলাটা লবণ দিয়ে মাখিয়ে রেখে দিবে যেন তিতা পানিটা সরে যায়। মানে করলাটা খেতে যেন বেশি তিতা না হয়। তো এটার জন্য লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখলে তিতাটা কমে যায়। আর এখন একদিকে লাল শাক ভাজি করার জন্য লাল শাকটা লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিবে, আর অন্যদিকে মশলা কষিয়ে নিবে লাল শাকের টকটা রান্না করার জন্য। তো যেভাবে আমরা তরকারি রান্না করার জন্য মসলা কষাই, সেভাবেই সবকিছু দিয়ে মশলাটা কষানো হবে। টকটা রান্না করার জন্য এর মধ্যে আম্মু দিয়ে দিল রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ, এই সবকিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিবে। আর হ্যাঁ, একটু জিরা বাটাও দিতে হয়, তো আম্মু দিয়ে দিয়েছিল। সবকিছু দিয়ে এখন কষিয়ে নিবে। আর এর মধ্যে এখন জলপাইটা দিয়ে দিল। আর জলপাইটা দেওয়া হয়েছে লাল শাকের যেহেতু টক রান্না করা হবে, টকটা হওয়ার জন্য। তো আপনারা চাইলে অন্য কোনো টক কিছু ব্যবহার করতে পারবেন। আর এখন তেলাপিয়া মাছটা দিয়েও এখন মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নিবে। অনেকে কিন্তু মাছ না ভেজে একেবারে কষিয়ে নিতে পারেন, কিন্তু আমার আম্মু একটু হালকা করে ভেজেই নিয়েছিল। তো এখন মশলা কষিয়ে নেওয়ার পর শাকগুলো দিয়ে দিল। এখন লাল শাকগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই লাল শাকের টকটা কখনোই আমাদের বাসায় এর আগে রান্না করা হয়নি। আর এর আগে আমরা কখনোই এটা জানতাম না যে লাল শাক দিয়ে টক রান্না করে খাওয়া যায়। তো এটা ঠিক এভাবেই রান্না করে কিনা সেটা আমার আম্মু জানে না। আমার আম্মুর মতে টকটা রান্না করছে। কেউ যদি এটা এর আগে ট্রাই করে থাকেন বা জানেন যে এভাবে খাওয়া যায়, তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন, কমেন্টে অবশ্যই জানাবেন এটা আসলে কিভাবে রান্না করা হয়। এখন লাল শাকটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিবে। যেহেতু এটা টক রান্না করা হবে, তো এটা একটু পানি পানি থাকবে, একটু ঝোল ঝোল থাকবে। আর এই টকটা দিয়ে ভাতটা খেতে বেশি মজা লাগবে। আর এদিকে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ভেজে নেওয়া হচ্ছিল লাল শাক ভাজি করার জন্য। তো লাল শাকটা আগে যেহেতু সেদ্ধ করে নেওয়া হয়েছিল, এখন জাস্ট এটাকে তেলে ভাজি করে নেওয়া হবে। তো আম্মু একসাথে দুটো রান্না করে নিচ্ছিল। এক পাশে লাল শাক ভাজি আর অন্য পাশে লাল শাকের টক। এদিকে টকের জন্য যে পানি দিয়ে দেওয়া হয়েছিল ওইটা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছিল। আর এটা আর এই পানিটাকে ভালোভাবে জাল করে নিতে হবে। কারণ ওই যে জলপাইটা আছে না, ওই জলপাইয়ের মধ্যে যে টকটা আছে ওই টকটা যেন ভালোভাবে বের হয়ে আসে। এদিকে লাল শাক ভাজিটা হয়ে গিয়েছিল, তো ওইটাই আর কি নামিয়ে এখন করলা ভাজির জন্য রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো ভেজে নিব। পেঁয়াজটা দেখে মনে হচ্ছে যে পানি বের হয়েছে, তাই না? আসলে পেঁয়াজ বেশি কুচি করা হয়ে গিয়েছিল কালকে, তো ওইটাই গতকাল আমি ডিপে রেখেছিলাম, ফ্রোজেন ছিল। ওই পেঁয়াজ এখন তেলে দেওয়ার সাথে সাথে পানি বের হয়ে আসছে। তো যাই হোক, এদিকে লাল শাকের টকটা হয়ে গিয়েছে। এখন ধনেপাতা দিয়ে সুন্দরভাবে কিছুক্ষণ রেখে দেন, নামিয়ে নিবে। আর এদিকে সবগুলো শাক দিয়ে আম্মু টক রান্না করেনি, প্রথমবার, তাই অল্প করে রান্না করে ট্রাই করলো। আর বাকি শাকগুলো ভাজি করে নিয়েছিল। আর এখন সবশেষে এটাই রান্না করা বাকি ছিল, করলা ভাজিটা। আর করলাটা যেহেতু অনেক সময় ধরে লবণ দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল, তো ওইটার তিতা একটা ভাব যেটা থাকে এটা অনেকটাই কমে গিয়েছে। তো করলাটা এখন ভালো করে ধুয়ে নিয়ে এখন করলাটা ভাজি করলেই রান্না ডান। তো করলা ভাজি হওয়ার জন্য এখন আমি অপেক্ষা করতেছি, আর কিছু কিছু ক্লিপ নিয়ে নিতেছিলাম, যদিও এটা আসলে না নিলেও হতো। কারণ করলা ভাজি কোনো আসলে এক্স্যাক্টলি কোনো মানে রেসিপি শেয়ারের জন্য না, জাস্ট একটু ভিডিও আমি করে নিয়েছিলাম, তাই অ্যাড করে দিলাম। আর আমি একেবারে এখন এটা রান্না শেষ হওয়ার পরে আমি চলে যাবো খাওয়া দাওয়ার পর্বে, তখন আপনাদের সাথে আমি শেয়ার করবো যে কোনটা কেমন হয়েছে। তো র্যান্ডমলি আমরা যেভাবে শাক ভাজি খাই সেটাই খাচ্ছি, আর নর্মালি যেরকম টেস্ট হয় সেটাই হয়েছে। মানে
খারাপ হয় নাই, ভালো হয়েছে, মজাই হয়েছে। সবসময় তো আমরা এই ভাজি খাই, কিন্তু আমি অপেক্ষা করতেছি কখন যে এই লাল শাকের টক আমি মুখে দিয়ে বুঝবো যে আসলে এটার টেস্ট কেমন। তো যখনই আমি শাকটা টেস্ট করছি বা টকটা খাইছি, আমার কাছে মনে হইতেছিল না যে এটা কোনো লাল শাকের টক, মানে মনে হইতেছিল যে একটা জলপাইয়ের টক খাইছি। আর মজাও লাগছে, মানে একদম, মানে যারা আমার মতো এটা আগে কখনো খেয়ে দেখেননি তারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক প্লিজ।